আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি, ঘটনাটি আসলে অনেক আগে, তো যার সঙ্গে ঘটেছিল আচ্ছা, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই, বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে, এটা একদম নদীর পারে আর কি, রাজবাড়ির একদম পাশে। তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রাসেল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। আচ্ছা, এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই উড়াকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে উড়াকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা এটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই এটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি, আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি, এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আজকের এই ইমেল এপিসোডটি ধাপে ধাপে কয়েকটি বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনা নিয়ে তুলে ধরা হয়েছে। আজকের এই ঘটনার ভিতরে আর যে রাসেল, আফনান এবং ডক্টর আলিফ ভাইয়া ঘটনা পরিবেশন করবে। দর্শক শ্রোতা, আজকে আপনার ঘটনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু 3 থেকে 4টি ঘটনা এই একই ভিডিওর ভিতরে তুলে ধরা হয়েছে, যেগুলো বাছাইকৃত, তাই আপনারা সম্পূর্ণ ঘটনা শুনবেন আর ভয় কি জিনিস তা উপলব্ধি করবেন। চলে যাব ঘটনাতে। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই ঘটনাতে। মানে মাথায় চেপে বসে উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাই দেন। আচ্ছা, উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা, তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করত, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা, তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলে নাই, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সেভাবে, মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই,
এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায় নাই। আচ্ছা, এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জলিল যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা, যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা, এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না। সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা, তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে ভাই উনি ওই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন এটা কিন্তু কাউকে বলেন নাই। কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা, তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা, এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা, তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে। মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা, কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা, যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা, তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা, তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে। এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে আসতে পারছেন না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা, তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি
ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, তারপর এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন, তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল। আচ্ছা, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলা ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার ঘটনাটা বেসিক্যালি মাছ ধরা কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল, এখনো নেশা আছে। সেক্ষেত্রে অ্যাবাউট 8 years অ্যাগো, 8 বছর আগে বর্ষাকালে আমি তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন রাত্র 9টা বাজে বা 10টা বাজে এরকম টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাহিরে বা ভেতরে কারো কথা বা কোনো ধরনের কোনো যোগাযোগ এরকম বন্ধ, মানে কেউ কিছু শুনতেও পাচ্ছে না, ভালো করে দেখাও যাচ্ছে না। তো এক পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ, আমরা 2 মামা ভাগ্নে আমরা রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে পড়ি মাছের সন্ধানে, মাছ ধরার সন্ধানে। তো ফার্স্ট টাইমে আমরা বিলের এক ধারে গেলাম, সেখান থেকে অনেকক্ষণ মাছ ধরলাম। তো রাসেল ভাই সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, তো আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। তো আমার মামা বললো আচ্ছা ঠিক আছে চলো, দুজনে আমরা কম্বিনেশনটা ভালো ছিল। তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি রাসেল ভাই, আমার নানাদের যে ঘরটা, বাড়িটা 2 পাশে 2 বাগান, আর ঘরের পেছনে হচ্ছে নদী। তো আমার বাম দিকেতে মানে যে বাগানটা, সেই বাগানের নিচে হচ্ছে আমরা প্রথমে মাছ ধরতে গেছি। তো রাসেল ভাই আমরা প্রথমে কয়েকটা মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো, গ্রামে ফসকা বলে, অনেকে কোচ বলে সেই মাছ ধরার যন্ত্রটা। তখন প্রথমে লাইটটা ওখানে ফেলার পরে, টর্চটা ফেলার পরে দেখে বড় একটা মাছ, শোল মাছ জাতীয়, প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের। তো রাসেল ভাই আমরা দুজনেই অনেক হলাম যে মাছটা ধরতে হবে। তো মামা যখন
ওই মাছের উপর আঘাত করলো, ফার্স্ট টাইম আঘাত করলো, তখন আমিও দেখছি, মামাও দেখছে মাছের গায়ে ওই স্টিলের যে ইয়েটা ওটা ঢুকছে। ঢোকার পরে পরে মামা যখন ওটা টান দিল তখন আর কোনো মাছ নাই, ব্লাঙ্ক। তো আমরা দুজনে অবাক হলাম যে কেন মাছটা আমাদের আসলো না, ফুটে আসলো না। তো আমরা তখন ওটাকে ইয়ে করে ইগনোর করে সামনের দিকে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বলল যে আবার একটু দেখা যাক। তো আমরা এখানে ব্যাক করলাম, ব্যাক করে এসে দেখুন আবার মামা টসটা ফেলে, তখন দেখি মাছটা আবার ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তখন মাছটাকে আবার যখন ওখানে ফুটালাম, আমরা দেখছি ফুটছে। এরপরে যখন আমরা ওটা উঠাই নিয়ে আসছি, ওটা ব্ল্যাঙ্ক। এরপরে মামা বলছে আর এর পিছনে দৌড়ায় লাভ নেই, আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ টাছ ধরলাম, অনেক কিছু ওখান থেকে ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা বললো যে তাহলে আর একবার দেখা যাক যে এই জায়গাটা আমাদের কেন এরকম হলো। তো এখন এই মেইন ঘটনাটা এখান থেকে শুরু। তো যখন মামা লাইটের টর্চটা, আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, দেখলো মাছটা আবার ঘোরাঘুরি করতেছে। তো মামা এবার ইয়ে করে ভালো মতো আবার ওটার উপর ইয়ে করলো, ফুটালো। তো আমিও দেখছি ওটা ফুটছে। এরপরে কি হলো রাসেল ভাই, যখন এবার টান দিবে, তখন বাগানের উপরে অনেক বাঁশের যে ইয়েগুলা, বাগানগুলা ওখানে ইয়ে আছে। তো যখন টান দিবে তখন 10-15টা বাঁশ একসাথে ফাড়লে যে পরিমাণে শব্দ হয়, এত বিকট একটা শব্দ আমরা শুনতে পেলাম অনেক জোরে। তো আমরা তখন সবকিছু ফেলে ওখান থেকে দৌড়ে আমাদের বাড়ি চলে আসলাম, নানাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমরা রাত্রেবেলায় খুবই দুশ্চিন্তায় গেল। সকালে আমার গায়ে প্রচন্ড জ্বর, মামা অনেক ভয় পাইছিল। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি কাভার করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা যতটা উইক ছিল সেটাকে আমরা রিকভার করি। তো সেল ভাই একটা জিনিস বলে রাখি যে গ্রাম অঞ্চলের যত জেলে আছে এবং যারা 20 বছর 50 বছর ধরেও মাছ ধরে অনেক ইয়ে থেকে, ছোটবেলা থেকেই, তারাও দেখবেন রাসেল ভাই এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক ঘটনার শিকার হয়, অনেক হিউজ ঘটনার শিকার হয়। অনেকে অনেক জিনিস দেখে, কেউ মাছ ধরতেছে, পেছন থেকে তার মাছের পাত্র থেকে মাছ নাই, মাছ উধাও, এরকম অনেকে আছে। আমাদের জানা পরিচিত অনেকের এরকম ঘটনা আমাকে বলছে যে এরকম মাছ ধরতেছি, মাছ নাই, মাছ খেয়ে ফেলছে, কেসে নিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না, হারাই গেছে। ঠিক আছে ভাই, এটা আমার ঘটনা। থ্যাংক ইউ ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকেও একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি, আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স অ্যাগো, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল প্রপারেই। তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা, মানে হঠাৎ করে আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্কেয়ার্ড হয়ে যায়, বাট ওদিনকাই আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সে এটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে বা নাচলে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। আম্মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডেতে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ, মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা। বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে।
দেন আপু খুব স্কেয়ার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া দুধ পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রাসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে, ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা ন্যাচারালি আপনার যেই রাতের বেলার যে চাঁদের আলোটা ওইটার মোটামুটি একটা ইয়া আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে মানে বাচ্চা লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা, তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া দুধ করতেছে। কিছুক্ষণ পরে আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন আরেকজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা ইয়া দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসতেছে ওইখানে হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত, আচ্ছা, ঠিক আছে, বাচ্চা একটা হাত। তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসার একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপরে জিনিসটা যেটা ঘটছে, পরের দিন সকালবেলা আমরা হুজুর ডেকে আনি। হুজুর ডেকে আনার পর যেটা হুজুর যেটা বলছে রাসেল ভাই, আমাদের টোটাল বাড়িটা আপনার মানে আমাদের বাড়িতে এরকমের আরো অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক ঘটনাই আছে। আর হুজুর যেটা বলছে, আমার যে ভাইগনা আমার আপুর যে ছেলে, ওর নামটা একটু বলতে চাচ্ছি, অনি, ও দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, এখনো সে স্টিল অনেক সুন্দর, বাট ছোটবেলা একটু মোটা গোটা লম্বা ভালো হেলথ ছিল। এটার কারণে মানে ওকে নিতে চেয়েছিল বেসিক্যালি। আমরা যেটা জানি রাসেল ভাই, আমাদের মানে জিন 2 টাইপের হয়, একটা ভালো জিন একটা খারাপ জিন। তো ওর বিষয়টা ছিল একটা মানে খারাপ জিন একটা আসর ওর উপরে ছিল। পরে এটা হুজুরের মাধ্যমে আপনার দোয়া দুরুদ পড়ে ঘরটার বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমাদের পুরান ঢাকার ওয়ারিতে বসবাসকারী রোমানা আপুর সাথে। ঘটনাটি যখন ঘটে তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তখন তিনি ছিলেন আমেরিকাতে। তো আমেরিকাতে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমেরিকাতে উনি টানা 1 যুগ বসবাস করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশে এসেছিলেন, আবার গিয়েছেন। 1999 সালে আমেরিকার আটলান্টা অঙ্গরাজ্যের ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে উনি একটি বাড়ি কেনেন। উনি এবং ওনার হাজব্যান্ড বাড়িটার লোকেশন সৌন্দর্য দেখে অনেক পছন্দ করেন। বাড়িটার সম্পর্কে একটু বর্ণনা না দিলেই নয়। বাড়িটি ছিল একটি টিলার উপরে, চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর গাছ ছিল। আরো মজার বিষয় হলো, পাহাড়ি বেশ কিছু হরিণ জাতীয় প্রাণী প্রায়ই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করত, যার কারণে এই বাড়িটি ছিল অসাধারণ রকমের সুন্দর। ওনারা যখন বাড়িটি কেনার সময় জানতে পারেন বাড়িটিতে একজন একটা চাইনিজ ফ্যামিলি বসবাস করত। তারা বাড়িটি ছেড়ে দিয়ে চলে যান। তারা কেন চলে যান সে সম্পর্কে যখন তথ্য নেন, জানতে পারে তাদের বদলিজনিত কারণে তারা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তাই এই বিষয় নিয়ে আসলে তাদের কোনো কৌতূহল আর সৃষ্টি হয়নি। বাড়িতে রোমানা আপুর পরিবার যখন প্রবেশ করে তখন প্রথমেই তাদের কাছে একটু ব্যতিক্রম লাগে। সেটা হচ্ছে, বাড়িতে ঢোকার পরপরই সেই বাড়ির ভেতরকার ইন্টেরিয়র যে কালার এবং অদ্ভুত রকমের
এক ধরনের স্মেল পায়, যেটা তারা এই স্মেলটা এবং কালারগুলোর সাথে তারা অতটা পরিচিত ছিল না, যার কারণে স্বাভাবিকভাবেই উনি ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে ইন্টেরিয়র যে কালার এটা চেঞ্জ করে ফেলেন, যার ফলে আগে এক ধরনের একটা স্মেল বা একটা গন্ধ আসতো সেটাও পরিবর্তিত হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। 1999 সালে ওনারা এই বাড়িটি কেনেন। বাড়িটি কেনার পর একটানা প্রায় 4 বছর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক এবং অসাধারণ রকমের সুন্দর বাসা ছিল। উনি, ওনার হাজবেন্ড এবং ওনার সন্তানরা খুব ভালোভাবেই সেখানে বসবাস করছিলেন। ওনার দ্বিতীয় সন্তান নাম ফারেজ মোহাম্মদ। তার বয়স যখন 1 বছর হয় তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তারা উপলব্ধি করতে থাকেন। লিসেনার্স, এখন সেই ঘটনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দিকে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের এক ধরনের দরজায় নক করার শব্দ তারা শুনতেন। তো এমনই একটি বিষয় রোমানা আপু ফলো করেন, সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রোমানা আপু যেই রুমটাতে থাকতেন তার হাজবেন্ডের সাথে, এটি ছিল দোতলাতে, এবং দোতলাতে রুমটা এমন যে নিচতলাতে মেইন এন্ট্রান্সে যদি কেউ আসে এবং দরজায় নক করে বা কলিং বেল টেপে তাকে দেখা যায়, দোতলা থেকে জানালা দিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায়। একদিন রাতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ হচ্ছে। রোমানা আপু চিন্তা করলেন যে এত রাত্রে কে নক করে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখেন দরজায় কেউ নেই। উনি অবাক হন, কি ব্যাপার, আমি স্পষ্ট দরজায় নক করার শব্দ শুনছি, এবং শুধু উনি একা শুনছেন না, ওনার হাজবেন্ডও সেটা শুনছেন। তাহলে দরজায় কে নক করছে? কারণ যেই দরজা থেকে নক করার শব্দ আসছে সেটা কিন্তু ওই এন্ট্রান্সের বা প্রবেশের যেই দরজা সেটাই ছিল। ওনারা খুবই অবাক হন, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। প্রথম দিন চিন্তা করেছেন এটা হয়তো বা তাদের ভুল হতে পারে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটত। আরো অদ্ভুত ব্যাপার হলো, দরজাতে কিন্তু কলিং বেল ছিল, কিন্তু কলিং বেল কখনো কেউ বাজাতো না, শুধু মধ্যরাত্রে এসে দরজায় ঠক 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 শব্দ করত। এই ঘটনা দিয়ে ওই বাড়িতে বিভিন্ন ঘটনার সূত্রপাত হয়। এরপরে চলে যাচ্ছি আরেকটি অদ্ভুত ঘটনায়। একদিন রোমানা আপু এবং ওনার হাজবেন্ড কোনো কারণে বাইরে গিয়েছিলেন এবং ফিরে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তো ওনারা বিশ্রাম নেবেন। রোমানা আপু উনি ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, হঠাৎ ওয়াশরুমের পাশের একটি জানালার দিকে তার চোখ পড়ে। উনি দেখেন অদ্ভুত আকৃতির একটি প্রাণীর মাথা সেখানে দেখা যাচ্ছে। এটি যে নির্দিষ্ট কোন প্রাণী উনি বলতে পারছিলেন না। এটি বেড়াল এবং বাঘ, এই দুটো প্রাণীর চেহারার সাথে মিল রয়েছে এমন একটি প্রাণী। এই প্রাণীটি তার দিকে তাকিয়েই খুবই অদ্ভুত শব্দে গর্জন করে ওঠে, এবং এই ধরনের গর্জন উনি আগে কখনো শোনেননি। কোনো বেড়াল বা বাঘের এই ধরনের ডাক হয় না। তো উনি চিন্তা করেছিলেন যে এই ঘটনা কি এই শব্দটা কি আমার একার সাথেই ঘটলো,
এই ভয়ঙ্কর শব্দ হওয়ার সাথে সাথে ওনার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসেন, যে কি ব্যাপার, এরকম শব্দ করলো কে? তখন হঠাৎ করে আর একটা শব্দ ওনারা শুনতে পান, সেটা হচ্ছে কে যেন ওনাদের বাড়ির কার্নিশ বেয়ে ধূপধাপ শব্দ করে নেমে যাচ্ছে। ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বাইরে বের হন এবং অদ্ভুত একটি কালো ছায়া দেখতে পান, যেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আবছা আলোতে উনি দেখতে পেয়েছিলেন সেটা। এই ঘটনার পরে ওনারা ধরে নিয়েছিলেন এটা হয়তো বা কোনো প্রাণী হবে, যার কারণে তারা এই ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দেননি। এবার আসি আরেকটি অদ্ভুত ঘটনায়। রোমানা আপুর 1 বছর বয়সী ছেলে ফারেজ মোহাম্মদ, তাকে যখন খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, তো উনি খাবার খাওয়ানোর সময় একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতেন। সেটি হচ্ছে, খাবার খাওয়ানোর সময় এই ফারেজ মোহাম্মদ ওনার দিকে মনে হতো যে ওনার দিকে তাকিয়ে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং হাসাহাসি করছে। কিন্তু রোমানা আপু খুব ভালো করে খেয়াল করে দেখতেন, ফারেজ মোহাম্মদ খাওয়ার সময় তার মায়ের দিকে, মানে রোমানা আপুর দিকে আসলে তাকায় না। সে তাকায় রোমানা আপুর পাশে পেছন দিকে। রোমানা আপু লক্ষ্য করেন যে ফারেজ মোহাম্মদ তার পেছনে থাকা কোনো একটি ছায়াকে বা ছায়ামূর্তিকে দেখে সে হাসে, তার সাথে খেলা করে। মনে হচ্ছে যে দূরে তাকে দেখে সে খুব আনন্দ প্রকাশ করছে, খিলখিলিয়ে হাসছে। উনি এটা খুবই অবাক হন যে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে হাসছে না, অথচ আমার পেছন দিকে তাকিয়ে হাসছে। উনি কি এটা ঠিক দেখছেন না ভুল দেখছেন? উনি একাধিকবার এই বিষয়টা এক্সপেরিমেন্ট করেছেন, কিন্তু বারবারই মনে হয়েছে যে ওনার ছেলে ফারেজ মোহাম্মদ সে তার পিছন দিকে থাকা কোনো একটি অবয়ব দেখে সে অত্যন্ত খুশি হয় এবং হাসাহাসি করে। একদিন ওনার মেয়ে, মানে রোমানা আপুর মেয়ে, তিনি এসে রোমানা আপুকে বলছেন যে মা, তুমি যখন নামাজ পড়ো, নামাজের সময় আমি তোমার পেছনে একজন দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখি, বড় আলখেল্লা পরা একজন দাদু। রোমানা আপু বিষয়টা একটু সিরিয়াসলি নেন, যে আসলে এখানে কি হচ্ছে, বিষয়টি বোঝার চেষ্টা করেন। উনি এতটুকু বুঝতে পারেন এখানে প্যারানর্মাল কিছু বিষয় তো অবশ্যই হচ্ছে, কিন্তু আসলে একদিকে যেমন ভয়াবহ কিছু বিষয়, আরেকদিকে আশা জাগা নিয়ে কিছু বিষয়। ওনার সবসময় মনে হতো যে কোনো একটি বিষয় ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আর একটি জিনিস সেই ক্ষতি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটি আরো নিশ্চিত হন আরেকটি ঘটনা ঘটার পরে। ওনারা একটি অ্যাকোরিয়ামে মাছ পালতেন, মাছটির নাম রাখেন প্রিমা। এই মাছটি তার ছেলে ফারেজ মোহাম্মদের খুব প্রিয় ছিল। সাধারণত যেই ফিশ বলে মাছটি রাখতেন, কিছুদিন পর পর মাছটি একটি বড় বালতিতে পানির মধ্যে রেখে ফিশ বোলটি পরিষ্কার করতেন। একদিন উনি ওই মাছটির ফিশ বোল পরিষ্কার করার জন্য মাছটিকে একটি বড় বালতির মধ্যে রাখেন এবং ফিশ বোলটি পরিষ্কার করার জন্য কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রেখে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাজারে যান। চিন্তা করেন যে ফিরে এসে ফিশ বোলটি পরিষ্কার করে মাছটি আবার জায়গায় রাখবেন। বাজার থেকে ফিরে ওনার ঘরে যে এন্ট্রান্স, মানে প্রবেশ দরজা, সেই দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ে হচ্ছে ফর্মাল ডাইনিং। এই ফর্মাল ডাইনিং এর পরেই রয়েছে কিচেন, আর এই কিচেনেই উনি এই
মাছটি রেখে গিয়েছিলেন। উনি এসে দেখেন কিচেনের ওই বালতির মধ্যে মাছটি নেই। উনি খুব অবাক হন, কি ব্যাপার, এখানে তো কোনো বিড়াল আসার কথা না, কোনো প্রাণী এসে মাছটি খেয়ে যাওয়ার কথা নয়, তাহলে মাছটি কোথায় গেল? মাছটি খোঁজা শুরু করেন, কারণ মাছটি ওনার ছেলে ফারেজ মোহাম্মদের খুবই প্রিয়। উনি মাছটি খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় ওই মাছটিকে আবিষ্কার করেন, আসলে কোনোভাবেই মাছটি সেখানে আসার কথা ছিল না। মাছটি ছিল কিচেন থেকেও বেশ দূরে, ব্রেকফাস্ট এরিয়াতে, এবং মাছটি লাফিয়েও এত দূর আসার কথা নয়, এবং মাছটি ছিল মৃত অবস্থায়, কারণ বালতি থেকে সে বের হয়ে এসেছে। কিন্তু এর আগেও অনেকবার একই বালতিতে একই পরিমাণ পানি দিয়ে মাছটিকে রেখে যাওয়া হলেও কখনোই মাছটি ওখান থেকে লাফ দিয়ে বের হয়নি। মাছটির মৃত্যুতে বাড়ির সবাই খুব কষ্ট পান এবং সবার মনে প্রশ্ন হতে থাকে, কে মারল এই মাছটি? উনি চিন্তা করেন যে যাই হোক, হয়তোবা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তোবা কোনো কারণে লাফ দিয়ে বের হতেও পারে। এই চিন্তা করতে করতে উনি ওনার ঘরের সিঁড়ি দিয়ে দোতলাতে ওনার বেডরুমে দিকে যাওয়া শুরু করেন, এবং যেহেতু বাজার থেকে এসেছেন উনি চিন্তা করেন আমি একটু ফ্রেশ হই। উনি যখনই সিঁড়ি দিয়ে দোতলার বেডরুমের দিকে গিয়েছেন, হঠাৎ উনি দেখেন ওনার দরজার ঠিক সামনে লম্বা কালো একটি ঘন ছায়া দাঁড়িয়ে আছে, যে ছায়াটি ছিল একটি মানুষের আকৃতির। উনি যখনই ওই দরজার সামনে ছায়ামূর্তিটিকে দেখেছেন, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হলো ওই ছায়ামূর্তিটি গভীর দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছায়ামূর্তিটি লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যায়। উনি সাথে সাথে নিচে চলে আসেন, নিচে এসে পরিবারের সকলকে এই ঘটনাটি খুলে বলেন, যে ছায়ামূর্তিটি সে দেখেছে। তখন তারা নিশ্চিত হন এই বাড়িতে আসলে ওনারা একা নন, এই বাড়িতে আরো দুজন আছে, যার একজনের আকৃতি ঘন কালো মেঘের মতো একটি কালো ছায়া, আর একজনের আকৃতি শুভ্রতায় পরিপূর্ণ একটি প্রতিমূর্তি। হয়তোবা ওই বাড়িতে ওনারা যতদিন ছিলেন, ওই কালো ছায়ামূর্তির বিপরীতে ওই শুভ্র প্রতিমূর্তিটা লড়াই করে তাদেরকে হেফাজত করেছে। ওনারা ওই বাড়িতে তারপরেও আরো বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে ওই বাড়িটি বিক্রি করে দিয়ে ওনারা আর একটা অ্যাপার্টমেন্টে ওঠেন, কারণ প্রতিনিয়তই এই ধরনের ভয়াবহ ঘটনা যেহেতু ওনাদের সাথে ঘটতে থাকে, এই কারণে ওনারা আসলে ওই বাড়িতে থাকাটা ওয়াইজ ডিসিশন মনে করেননি। লিসেনার, আপনারা একবার ভাবুন যে আপনার বাড়িতে দরজায় নক করছে, অথচ আপনি জানালা দিয়ে দেখছেন দরজায় কেউ নেই। চাইলে কলিং বেল বাজাতে পারতো, কিন্তু কলিং বেল বাজাচ্ছে না, দরজাতে নক করছে ঠক 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 ঠক, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভেতর থেকেই যে দরজায় কেউ নেই। এমনই বিভিন্ন ঘটনার সাক্ষী রোমানা। আমেরিকার আটলান্টা ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে থাকা ওনার বাড়ির এই ঘটনাটি হুদ.কমের লিসেনারদের জন্য উনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ রোমানা আপুকে, অসংখ্য ধন্যবাদ লিসেনারদেরকে যারা ধৈর্য ধরে এই ঘটনাটি শুনেছেন। আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলতেছি এটা আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদির নাম নূরজাহান বেগম, আর এটা ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রাসেল ভাই, যেটা আমি আমার বাবার মুখ থেকে শুনে সংগ্রহ করে আপনাকে শেয়ার করছি। খুবই মর্মাহত একটা ঘটনা। যাই হোক রাসেল ভাই, আমার আগের ঘটনাটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার দ্বিতীয় ঘটনা।
তো রাসেল ভাই, এটা অনেক আগের ঘটনা। ঘটনাটা ঘটে 1952-53 সালের দিকে। তখন আমার বাবা ছোট, বাবা জন্মগ্রহণ করে। আমার বাবাদের 4 ভাই 3 বোন। পরবর্তীতে দাদা আবার বিয়ে করার কারণে আরো 2 বোন ওই ঘরের জন্মগ্রহণ করে। তো যাই হোক রাসেল ভাই, আমার ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে তাদের ভাই বোনের বিষয়টা। তো আমার বাবা কলেজে ফার্স্ট ইয়ারে। তো ওই সময় হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আব্বা দাদা তখন তারা হাট করত। হাটে হাটে যে মালামাল বিক্রি করত, আমাদের কাপড়ের বিজনেস ছিল, এখনো আছে, এটা আমাদের পৈতৃক বিজনেস। তো সেই আমলে তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, গরু গাড়ি বা ঘাড়ে করেই মালামাল নিয়ে অনেক পথ, 10-15 কিলো পথ হেঁটে যে হাট করে আবার ফিরে আসতে হইতো রাসেল ভাই। তো এরকম একটা হাটের দিনে বাসায় কেউ নাই, দাদি আর ছোট ছোট বাচ্চারা। তো হঠাৎ করে দাদি রান্না বান্না করে উঠোনের মধ্যে আসছে। আসার পরে হঠাৎ করে আর দাদিকে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর 2 দিন পরে বাড়ির পাশে একটা বাঁশের ঝাড় ছিল। সেই বাঁশের ঝাড়ে কয়েকজন মানুষ দেখতে পায়, তাকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পর থেকে তার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। সে কোনো কথা বলতে পারে না, সে এক প্রকারে গঙ্গাগঙ্গি করে, অনেক ছটপট করে, অনেক কষ্ট হচ্ছে এরকম বোঝা যায়। তো আব্বা তখন দোয়া কালাম পরে দাদিকে ফু দেয়। ফু দেওয়ার পরে আয়তাল কুরসি 100 বার পাঠ করে ফু দেয়। তারপরে একটু ঠান্ডা হইলে আব্বা কোরআন শরীফ বাইর করে দাদির বুকের উপরে নিয়ে পড়ে। যতক্ষণ কোরআন শরীফ পড়ে ততক্ষণ ভালো, কিন্তু রাত যত বেশি হইতে থাকে দাদির অবস্থা আরো খারাপ হইতে। দাদি কিছু বলতে পারে না, শুধু গঙ্গায়। তো আব্বা এই ইনসিডেন্টটা দেখার পরে অনেক কবিরাজের কাছে যায়। প্রায় আমাদের দিনাজপুরের উত্তরবঙ্গে যত ভালো কবিরাজ আছে, যত ভালো আলেম ওলামা আছে, সবাইকে উনি ঠকাইছে। তো একদিন একটা ভালো হুজুরকে আব্বা বাসায় আনে। তো ও হুজুর বাসায় এখনো ঢোকেই নাই রাসেল ভাই। দরজাতে পা দিয়ে যেই 1 পা দিছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পাটা ঘোরত নিয়ে নিছে। উনি আর ভেতরে যায় না, কয় না এখানে অনেক বড় সমস্যা আছে, এটা আমার দ্বারা হবে না। এনাকে বোবাগালি সাধন করে বান মারছে, যার কারণে আর এটা কোনোভাবেই পসিবল না, এটা সম্ভব না। আরেকটা বিষয় রাসেল ভাই, যখন পূজা হয়, এক কথায় কালী তো হিন্দু সম্প্রদায়ের, তো যখন পূজা হয়, যে কোনো পূজা, যেমন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই পূজাগুলোর সময় আমার দাদিকে বাসায় রাখা যায় না। উনি এক প্রকারে মনে করেন যে এমন একটা অবস্থা হয়, উনি আন্দাজে নাচতে থাকে, নাচতে নাচতে কাপড় খুলে চলে যায়, বাসায় রাখা যায় না। ওই বের হতে হতে একদম পূজা মণ্ডপে যায় নাচানাচি শুরু করে। আমার আব্বা আবার কাপড় চোপড় নিয়ে যায়, নানিকে পড়ায়, আবার কোনো রকমে ধরে বাসায় নিয়ে আসে, আবার সেই রকম রিচুয়াল করে, দোয়া কালাম পড়ে, বুকের উপরে কোরআন শরীফ বের করে পড়ে। এইভাবে করে কিছুদিন দিন যাচ্ছে। তো এক পর্যায়ে এই ইনসিডেন্ট শুরু হয় রাসেল ভাই। আসলে আমার দাদিকে যে পান মারছে, ইনি খুবই একটা খারাপ মানুষ। আমাদের বাসার পাশেই ওনার বাসা। তো উনি এই কাজগুলো করতেন। আসলে উনি আমার দাদিকে পছন্দ করতেন। আমার দাদি অমায়িক সুন্দর একটা মানুষ ছিল, উনি ওনাকে পছন্দ করতেন, ওনার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে হয়নি, যার কারণে উনি এইভাবে বানটা মারছে। তো একদিন কালী পূজার রাতে দাদা আব্বা সবাই হাটে গেছে। ওই দিন সন্ধ্যা থেকে দাদিকে আর ঠিক থাকতে পারে না। দাদি অনর্গল ভাবে নাচানাচি করতেছে, কাপড় চোপড় পুরোই উলঙ্গ। এই নাচানাচি করার পরে বের হয়ে চলে গেছে, নাই 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 নাই, ওনাকে পাওয়া যায় না। তারপরে আবার আব্বু ওনার
চিকিৎসা করতে করতে এক প্রকার উনিও কিছু কিছু রিচুয়াল শিখে গেছিল, যার কারণে সেই রিচুয়াল গুলো করার পরে দাদিকে আবার সেই বাঁশের ঝাড়ে ফিরে পায়। তো এখান থেকে নিয়ে আসার পরে উলঙ্গ ছিল, সেখানে কাপড় দিয়ে পেঁচাই টেঁচাই নিয়ে আসার পরে দাদিকে একটু সুস্থ করে, ওই সেই রিচুয়াল গুলো করার পরে দাদি একটু সুস্থ হয়। তখন দাদি বাবাকে বলে যে বাবা, তুই আমার ইজ্জত দেখছিস, তুই আমার বাপ, আমি দোয়া করে গেলাম তুই আজীবন দুধ ভাতে খাবি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বাবা, তুই আমার যে খেদমত করছে আল্লাহ পাক তোকে কখনো ঠেকাবে না, তুই অবশ্যই জান্নাত পাবি বাবা। তো এইরকম কষ্ট ভোগ করতে করতে আমার দাদি এক প্রকারে মারা যায়। তারপরে জানতে পারা যায় যে আসলে এই কাজটা কে করছে বা কেন করছে। তো রাসেল ভাই, আসলে ব্ল্যাক ম্যাজিক এমন একটা খারাপ জিনিস, এখন তো আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে মানুষকে মারতে অস্ত্রের প্রয়োজন হয় না, টেকনোলজিক্যাল ওয়েপন গুলো দিয়ে মানুষকে মারা হচ্ছে, যেমন ধরেন করোনা, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এরকম। তো আগের যুগে তো এরকম কিছু ছিল না, আগের যুগে এই জিনিসটাই খুবই প্রচলিত ছিল এবং খুব কাজে দিত, যার কারণে মানুষরা হিংসার বশে, অহংকারের বশে, কোনো কিছু পাওয়ার লোভে এই কাজগুলো করত। আসলে যারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে তারাই এই কষ্টটা কেমন করে সাফার করে শুধু তারাই জানে রাসেল ভাই। তো আমার বাবা আসলে এই ব্যাপারটাতে খুবই মর্মাহত। আমার বাবা এক প্রকারে এই ঘটনাটা বলতে বলতে কেঁদেই বলছিল, আসলে হাজার হলেও মা যদি চোখের সামনে এভাবে তিলে তিলে মারা যায় কে সহ্য করবে রাসেল ভাই। যাই হোক, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে লিসেনারদেরকে জানাবেন। আর একটা কথা বলি রাসেল ভাই, যে পক্ষ ব্ল্যাক ম্যাজিক করে আর যে পক্ষ ব্ল্যাক ম্যাজিকের অত্যাচার সহ্য করে, দুইজনেই ক্ষতিগ্রস্ত হয় রাসেল ভাই। যে আমার দাদিকে ব্ল্যাক ম্যাজিক করছিল, যেটাই বোবাকালি সাধন করে যে বানটা মারছিল, সে বেচারা যখন মারা যায়, সে প্রায় অনেক কষ্ট করে মারা গেছে। সে মরার আগে বেডে মনে করেন যে পায়খানা করে বেড থেকে উঠতে পারে না, অনেক একটা হিজিবিজি অবস্থা, অনেক অবহেলার মাধ্যমে সে মারা গেছে। তার মারা যাওয়ার সময় কবরে তেমন একটা মানুষও হয়নি জানাজাতে, খুব কম মানুষ জানতো আগে থেকে যে উনি একজন খারাপ মানুষ। আর ওনার আমাদের বাড়ির পাশে দেওয়ালে বাসা, তো ওনারও কতগুলো রিচুয়ালের ঘটনা আছে, এগুলো আমার নিজের চোখে দেখা রাসেল ভাই। এগুলো আমি যদি পারি আপনাকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব, সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসবো সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এফএম এন্ড ডিউ ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো তোলেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না পারি আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলেও ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে, যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। সো বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। অদ্ভুত এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়। তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছে হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে।
অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। এট দ্যাট টাইম আমি দেখি যে সে একটি স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। সো ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো? সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে? আমি জাস্ট ভরকে যাই, আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি, আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে? আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিজ থেকে এসে আমার সাথে কথা বলছে। সো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। সো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। সো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো, ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি, ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো, কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না। উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল। পার্টির পর আমি অ্যালেক্সকে বলি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। সো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি যে ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে। আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি আমার লাগবে না, আমি নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাতে জোর জবরদস্তি করে নেয়। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কথাটা শুনে মনে হয় যে আটকায় ওঠে। তো আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা? আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু? ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল। এরপর বলতেছে যে না কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় যেতে পারো। কিন্তু ও বলতেছিল যে এখন না, আমি তোমাকে বলবো ঠিক তখন। তো এর প্রায় 3 থেকে 4 উইক পর অ্যালেক্স একদিন আমাকে বলে যে কালকে তুমি আমার বাসায় আসবা, আমরা একসাথে লাঞ্চ করবো। পরদিন আবার সানডে ছিল। সো আমি যেতে রাজি হলাম। ইভেন আমার মায়ের সাথে কথা বলে আমি আমার মাকে বলে সকালে আমার মা আমাকে স্কুলের সামনে পিক করে দিয়ে যায়। আমি স্কুলের সামনে এসেই দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। সো আমার মা বলে যে আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই। অ্যালেক্স বলে যে না সমস্যা নেই, আমরা যেতে পারবো। সো আমার মা ব্যাপারটাতে একটু বেশি মানে চিন্তায় পড়ে যায় যে 2টা বাচ্চা ওরা কি যেতে পারবে কিনা। তখন অ্যালেক্স বলে যে সমস্যা নাই, ওই যে সামনে আমার গাড়ি দাঁড়া করা আছে, আমার মা আসছে, আমার মা আমাদেরকে নিয়ে যাবে। সো আমার মা ব্যাপারটাতে একটু স্বস্তি বোধ করে এবং সে চলে যায়। তো আমি অ্যালেক্সের সাথে গিয়ে ওদের গাড়িতে বসি। বসার পর অ্যালেক্স আর তার মা কি জানি বলতেছিল ফিসফিস করে। তা আমি পিছনের সিটে বসছি, তো তাই ব্যাপারগুলি আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো অ্যালেক্সের আম্মু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং বলে যে সে কিছু শপিং করবে
আমাদেরকে একটু ওয়েট করতে কিছুক্ষণ। তো দাঁড়ানো অবস্থায় অ্যালেক্স আমাকে কিছু কথা বলে এবং কথা বলার আগেই একটা কথা বলে নেয় যে আমি যাতে তাকে কোনো কোশ্চেন না করি। কথাগুলি ছিল এরকম যে তুমি আজকে আমার সাথে আসছো, এই কথাটা তুমি কাউকে বলবা না, তুমি তোমার মাকে জানাইছো, ফাইন, এরপর স্কুলে কাউকে জানাবা না। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার সাথে যাওয়ার পর যা যা দেখবা তাতে একদমই ভয় পাবা না বা একদমই সংকোচ বোধ করবা না। আমি তোমার পাশে থাকবো, তোমার যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয় আমার কাছে জিজ্ঞেস করবা, আমি ছাড়া কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কথাটা শোনার পর একটু বেশি অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন, কি হয়েছে, আর তোমার বাসায় এমন কি আছে যে কাউকে কিছু বলা যাবে না? সে তখন আমাকে বলে যে তোমাকে আমি বলছি কোনো কোশ্চেন না করতে। একটা বাচ্চা ছেলে এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলতে পারে এটা ওই বয়সে আমার জানা ছিল না, যার কারণে আমি কোনো প্রশ্ন না করে জাস্ট ওর সাথে দাঁড়িয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা এসে আমরা গাড়িতে করে একটা জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করি। আর আরেকটা কথা বলে রাখি, পর্তুগালে গাড়ি পার্ক করে মানুষ রাস্তাতে পার্কিং স্লট থাকে, ওইখানে মানুষ গাড়ি পার্ক করে, বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। তো গাড়ি পার্ক করে আমি, অ্যালেক্স আর ওর মা একসাথে হাঁটছিলাম। ওর মা সামনে ছিল, আমি আর অ্যালেক্স একসাথে ছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। অ্যালেক্সের মা হাঁটতে হাঁটতে একটি জায়গা গিয়ে থামার পর আমি ওই জায়গার আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পাই না। জায়গাটা ছিল একটি বিশাল এবং প্রায় 80 থেকে 90 বছর বয়সী জৈতুন গাছের নিচে। আমি কারোর সাথে কোনো কথা বলছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্স আমার হাত ধরে এবং অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরে। হাত ধরার পর অ্যালেক্সের আম্মু সেই বড় গাছটিতে তার একটি হাত দিয়ে স্পর্শ করে। একটি সেকেন্ডের ভিতরে মনে হয় আমাদের দুনিয়াটি চেঞ্জ হয়ে যায়। আমি দেখলাম যেখানে আমি আশেপাশে ধুধু মাঠ দেখেছি, ঠিক ওই সময় ওই জায়গাটাতে বিশাল বড় বড় কিছু গাছ, অনেক মানুষ আশেপাশে হাঁটাচলা করছে, ইভেন একটু সামনে গিয়ে সুন্দর একটি বাড়ি। আমি আমার ফ্রেন্ডের কাছে বাড়িটির বর্ণনা জানতে চাইলে সে বলে বাড়িটির আশেপাশে ছিল হলুদ হলুদ কিছু অদ্ভুত ফুলের বাগান এন্ড সামনে ছিল একটি সুইমিং পুল টাইপের পুকুর। সুইমিং পুল না, বাট পুকুর টাইপের, কিন্তু দেখতে প্রায় সুইমিং পুলের মতো, লাইক ওইটার পানি ছিল হালকা নীল। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা। আমরা তিনজন একসাথে ঘরের ভিতর প্রবেশ করি। ঠিক তখন দেখি যে ঘরের ভিতরে একটি লোক। আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে অ্যালেক্সের বাবা। তো অ্যালেক্সের বাবা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে। আমি ঠিক তখন শকের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি, আমি যে কাউকে জিজ্ঞেস করব আমার সেই বোধ ছিল না, কারণ আমি একটা ছোট বাচ্চা আর আমার সাথে এত কিছু করতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্সের বাবা আমাকে বলে যে ভয় পেও না। এরপর আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা। আমি তখন ওনাকে বলি যে আমি কিছুই খাবো না। এরপর অ্যালেক্স আমাকে বলে যে কিছু খাও, আমরা খেয়ে তারপর বাইরে যাব। এরপর কিছু স্ন্যাক্স আনা হয়, আমরা স্ন্যাক্স খেয়ে তারপর বাইরে যাওয়ার পর খুব ভীতভাবে আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে। তখন অ্যালেক্স যেসব কথাগুলি বলে সেসব কথাগুলি নেয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। অ্যালেক্স বলে আমি তোমার মতো সাধারণ মানুষ না, আমি একটা জিন। এই কথা শুনে আমি জাস্ট শক হয়ে যাই। ইভেন অ্যালেক্সকে বলি যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি? ঠিক তখন অ্যালেক্স আমাকে বলে যে না, তুমি আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু আমার তোমাকে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করি, ইভেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। কিন্তু অ্যালেক্স আমাকে তখন একটা কথাই বলে যে প্লিজ তুমি এই কথা আর কাউকে বইলো না, তুমি যদি বলো তাহলে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তাকে বিশ্বাস দিয়ে বলি যে আমি কাউকে বলবো না, আর প্লিজ তুমি আমাকে আমার বাসায় ঠিক করে দিয়ে এসো। অ্যালেক্স বলে যে তুমি ভয় পেও না, আমি আমার মা দুইজনে গিয়ে তোমাকে সুন্দর করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আর তুমি এখানে আমাদের গেস্ট, সো প্লিজ এই কথা আর কাউকে বলবা না। তখন আমি একটু সাহস পাই। এরপর অ্যালেক্সকে বলি যে তোমার সম্পর্কে কিছু আমাকে বলো। তখন অ্যালেক্স আমাকে বলে যে তার বয়স হচ্ছে 80 বছর, আর সে আর একটি কথা বলে যে সে যখন মানুষের সাথে বা মানুষদের সাথে চলাফেরা করে তখন তারা একদম নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই কথাগুলি শোনার পর আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল, আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে, নিজের সামনে যা ঘটছে এইসব ব্যাপারগুলিকে। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়, তার আরো 2টা ভাই বোন ছিল তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা অনেক ভালো সময় স্পেন্ড করি এখানে। যখন প্রায় দুপুর সময়
দুপুরের সময় আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একদম যখন বিকাল হয়ে যায় ঠিক তখনই আমি অ্যালেক্সকে বলেছি আমার বাসায় যেতে হবে, আমার মা না হলে আমার জন্য টেনশন করবে। অ্যালেক্স তখন তার মাকে বলে ব্যাপারটা, ইভেন তার মা রেডি হয়ে আমাকে আর অ্যালেক্সকে নিয়ে আবার রওনা দেয়। তো আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই সেই রাস্তা দিয়েই ঠিক একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা হাওয়ার ভিতরে জাস্ট হাতটা উঁচু করে এবং আমরা সেকেন্ডের ভিতরে আবার দেখি ওই গাছের সামনে চলে আসছে। আমার কাছে এই ব্যাপারগুলি এতটা বেশি অদ্ভুত ছিল যে এরপর আমি গাড়িতে ওঠার পর বমি করি। বমি করার পর অ্যালেক্সের মা আমাকে বলে যে, তখন আন্টি আমাকে নিজে বলে যে তুমি এইসব কথা আজকে যা ঘটলো কাউকে বলবা না, তোমার মাকেও না। আমি আন্টিকে বলি যে আমি কাউকে বলবো না, আর আমি তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিতে। এরপর অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এর প্রায় 3 থেকে 4 মাস পর আমি এই ব্যাপারটা আমার একটা কাজিনের সাথে শেয়ার করি। শেয়ার করার পর অ্যালেক্স জানতো না আমি যে আমার কাজিনের সাথে শেয়ার করছি, অ্যালেক্স ব্যাপারটা জানতো না। এর ঠিক পরের দিন স্কুলে এসে অ্যালেক্স আমাকে বলে তুমি কাজটা ঠিক করো নাই। আমি তখন অ্যালেক্সের কাছে জানতে চাই যে কোন কাজটা। অ্যালেক্স বললো যে তোমাকে বলেছিলাম যে আমার এই ব্যাপারটা কাউকে না জানাতে, কিন্তু তুমি তোমার কাজিনকে জানিয়েছো, এটাতে আমার অনেক বড় সমস্যা হয়েছে। তুইও কি সমস্যা হয়েছে এটি আমি জানতে চাওয়ার পরও অ্যালেক্স আমাকে বলেনি। কিন্তু এর পর দিন থেকে আমি আমার হোল লাইফে আর অ্যালেক্সকে দেখি নাই। ঘটনাটি আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে কেটে দেয়। এরপর এই ঘটনাটির সত্যতা আমি তার কাছে জিজ্ঞেস করবো, সেই পরিস্থিতি আর ছিল না। ঘটনার শেষে জনি লাস্ট আমাকে একটা কথা বলে, সে এখনো ফিল করে অ্যালেক্স তার সাথে আছে, তার আশেপাশেই আছে, কিন্তু সে কখনোই তাকে দেখতে পায় না। কিন্তু সে এটা বিশ্বাস করে এবং ফিল করে যে এখনো অ্যালেক্স তার আশেপাশে মাঝে মাঝে আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এরশাদ, উত্তরা থাকি। জি। আসসালামু আলাইকুম লিসেনার্স। জি। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আমার এক ফ্রেন্ডের ঘটনা। ডিউ টু সাম স্পেসিফিক রিজন আমি তার নাম বলতেছি না, প্লাস সে কোথায় কাজ করে বা জব করে এটাও বলছি না। আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে পারমিশন নিয়েছি এই ঘটনাটা বলতে পারি লিসেনারদের শোনানোর জন্য। ইটস আ লাভ স্টোরি উইথ দ্য জেনি। তো আমার ফ্রেন্ড, আমরা মোটামুটি উই ওয়ার ভেরি ক্লোজ অ্যান্ড স্টিল উই আর ক্লোজ। এরকম ও উত্তরা থাকে, জাস্ট আমরা আমাদের পরের লেনেই। উত্তরার বাসাগুলো সাধারণত ব্যাক টু ব্যাক হয়ে থাকে, লাইক আমাদের বাসার পিছনের দিকটা দেখা যায় ওদের বাসার পিছনের দিকটা সেম। সো ও যে লেনে থাকে আমি জাস্ট তার পরের লেনটা থাকি। আমাদের এরকম প্রত্যেক দিন কথা হয়, আমাদের ফ্রাইডেতে হলিডেতে তো আমাদের কথা হয়। তো সাডেনলি 2-3 দিন ওর কোনো খবর নেই। তো 3rd ডেতে আমি ওর বাসায় গেলাম, গিয়ে বাসায় উঠে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি হোয়াট অ্যাবাউট হিম? তো আন্টি বলছে যে কি জানে বাবা, ওর কি হয়েছে, সারাদিন শুধু ঘুমায়। তো আমি বললাম যে সারাদিন শুধু ঘুমায় কি অসুস্থ? বলে না, অসুস্থ না, কিন্তু ও খাওয়া দাওয়া করে না, সে সকাল থেকে ঘুমায় আর উঠে রাত 11টা-12টার দিকে, তারপরে কি করে না করে আমি তখন ঘুমিয়ে যাই, আবার সকালের দিকে ঘুমায়। আচ্ছা, তখন দেখলাম যে আসলে ঘুমাচ্ছে, আমি কিছু না বলে চলে আসছি, অফিসেও যায় না। তারপরে আবার 2 দিন পরে লাইক 5th ডেটে আমি গেলাম এবং ওদিনকে মোটামুটি আমি আন্টিকে বললাম যে আন্টি আই ওয়ান্ট টু সি হিম। আন্টি বলে হ্যাঁ বাবা, দেখো কি হয়েছে, একটু দেখো, উঠাতে পারবে না? তো আমি গিয়ে ওকে মানে অনেকবার ডাকাডাকি করলাম। সো দেখলো আমাকে, তাকালো, আবার ঘুমিয়ে পড়লো। তখন আমি করলাম কি, একটু মানে বাথরুম থেকে পানি এনে ওর চোখে বানালাম। তখন সে আমার সাথে মিসবিহেভ করলো, মানে যে প্লিজ আমার একটু ঘুমাইতে দেয়, আমি সারা রাত ঘুমাতে পারি, এমনি খুব যন্ত্রণার মধ্যে আছে। সাধারণত সে এটা করে না, ইউজুয়ালি আমাদের অনেকদিন ফ্রেন্ডশিপ এবং এটা ইজ ভেরি আনইউজুয়াল সেটাও করলো। তখন আই ওয়াজ রিয়েলি শকড। আমি কিছু না বলে আমি আন্টিকে বললাম, আন্টি আসলে মনে একটু টায়ার্ড আর কি, আমি ঠিক বুঝতে পারলাম না, তো দেখি আমি কয়েকদিন পর আসবো। এরকম করে আরো কয়েকদিন চলে গেল। সো
তো যেহেতু সে আমার সাথে দ্য ফার্স্ট টাইম কোনো রাফ একটু মিসবিহেভ করলো, এই জন্য আমি ইচ্ছে করে আর একটু আই ওয়াজ বিট শকড, আমি ইচ্ছে করে যাইনি। কিন্তু ওরকম ওর ফোনে যখন ফোন করে অলওয়েজ এটা বন্ধ পাচ্ছি, দিনের বেলা বন্ধ পাচ্ছি, রাতের বেলা বন্ধ পাচ্ছি, এরকম করতে করতে প্রায় 15 ডেতে রাত 12টার সময় আমার বাসার কেয়ারটেকার আমাকে কল করলো আমাদের ফ্ল্যাটে, যেও আমার সাথে দেখা করতে চায়। তো আমি ওকে ফোনটা দিতে বললাম, আমি বললাম যে এটা একটা সময় হলো। আমিও একটু যেহেতু শক ছিলাম তার বিহেভিয়ারে, এতদিন পরে হঠাৎ করে রাত 12টার সময়, এবং আমার প্যারেন্টস অ্যালাউ করবেন না নিচেতে। তারপর আমাকে রিকোয়েস্ট করলো, দোস্ত একটু নিচে আসো। তো আমি আমার মাকে বলে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর দেখি যে আমার যে ফ্রেন্ড হু লুকস লাইক 6 feet প্লাস, হেলথ ভালো, লুকস লাইক অলমোস্ট পাকিস্তানি গাই, অনেক অনেক ভালো, অনেক ভালো, বেশ হ্যান্ডসাম, অনেক ফেয়ার কালার। সে অর্ধেক হয়ে গেছে, চোখের নিচে কালি। সে আমাকে দেখে জড়ায় ধরে হু হু করে কেঁদে দিছে। আমি বললাম কি হয়েছে, কাঁদতে দিয়েছে? বললাম দোস্ত আমি শেষ হয়ে গেছি। শেষ হয়ে গেছে মানে? বলে আমি শেষ হয়ে গেছি, আমাকে একটু বাঁচা। আমি তোকে আমি কিভাবে বাঁচাবো? বল প্লিজ আমাকে একটু বাঁচা, আমি একদম শেষ হয়ে গেছি। আমি বলছি আচ্ছা আমাকে তুই কালকে পুরো ঘটনা বল। বলে যে আমি কি আজকে একটু থাকতে পারি তোর সাথে, শেয়ার করতে পারি রাতে? আমি বললাম যে হ্যাঁ ওয়াই নট, থাক, ওয়াই নট। তখন রাতের বেলা ওর ঘটনা শুনলাম। বলে দোস্ত আমি একটা প্রেমে পড়েছি। কার প্রেমে পড়ছিস? বলে যে আমাদের পিছনে যে বাসাটা, তার মানে ওদের বাসার পিছনের বাসাটা আমাদের লেনের একটা বাসা, ওই বাসায় ওরা 4 তলায় থাকে। বলে যে আমি তো তুই তো জানো যে আমি আমার রুমে একাই থাকি এবং একটা ব্যাক সাইডে। তা আমি তো রাত 2:30 দিকে 2:30 দিকে স্মোক করতে বের হই। তাই মধ্যে নিয়ে বারান্দায় স্মোক করি, যেহেতু ওর বাবা মা ওরা এক রুমে থাকে, ওর একটা বোন আছে সে কানাডা থাকে, আর একটাই ছেলে। তো তখন দেখি যে জাস্ট ওদের অপোজিটের যে বাসার ব্যাক সাইডটা, ওই বাসার যে বারান্দাটা, ওখানে একটা মেয়ে বসে আছে চেয়ারে, রকিং চেয়ারের মতো ওখানে বসে আছে। সে মেয়েটাকে দেখছে রাতের বেলা, লাইক 2:30 or 3 AM। ইউজুয়ালি সবকিছু স্পষ্ট না, কিন্তু আশেপাশে বাসার স্টেয়ার কেসের যে লাইটগুলো আছে বা কিছু কিছু বাসার বারান্দার যে লাইটগুলো আছে, ওগুলোতে মোটামুটি আবছাভাবে মেয়েটার চেহারা সে দেখেছে। এবং অ্যাজ পার হিম শি ওয়াজ সো কিউট। এবং সে ওদিনকে দেখছে, সে সাধারণত রাতের বেলা যতদূর আমি জানি যে 1টা বা 2টা স্মোক করতো বা সিগারেট খেতো 2টা, কিন্তু ওদিনকে নাকি ফজর নামাজ আজান পর্যন্ত সে 8-10টা সিগারেট খেয়েছে। এবং যখন ফজর আজান দিছে, মেয়েটা উঠে আসতে করে ঘরের ভিতরে চলে গেছে। এবং এরকম হয়েছে, এবং সে যাওয়ার পর সে তার আর কিছু মনে নেই, সে জাস্ট তার রুমে ফিরল, ঘুমিয়ে গেল। এরকম করে 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন তারা কোনো কথা বলা নেই। আর 4th ডেতে কথা হয়েছে। কি কি কথা হয়েছে আমি আজ পর্যন্ত তার কাছে বের করতে পারিনি, শুধু এতটুকু জেনেছি মেয়েটির নাম লায়লা। মেয়েটির নাম লায়লা, সে কথা বলতো এবং তারা হোল দ্য নাইট কথা বলতো, বাট ফজরের সময় মেয়েটা ঠিক চলে যেত। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম, দেখ এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। নাম্বার 1, এখন সবার কাছে মোবাইল ফোন থাকে, why didn't you ask for the mobile number? বলে দোস্ত তুই বিশ্বাস কর, আমার এই কয়েকদিন যে আমি কি যে একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি তার মোবাইল নাম্বার আমার মাথার মধ্যেই আসেনি, তার মোবাইল নাম্বার আমি চাই। আমি বলছি ফাইন, তুই যে জিজ্ঞেস করবি না, ওকে তুই দেখতে আসতে আমাকে বলতে। বলে আমি তোকে বলার সময় কোথায়, আমি সারাদিন ঘুমাইছি, আমার ঘুম ভাঙে রাত 11টা 12টা, রাত 1টা, এর আগে আমি ঘুম থেকে কোনোভাবেই উঠতে পারি না। ঘুম থেকে উঠে মোটামুটি একটু খেয়ে আমি সে বারান্দায়, আর এদিকে মা ঘুমায় যায়, ওর মা একটু এই যে বাবা এই যে মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সে সারা রাত কথা বলে। আমি দেন হোয়াট, বলে 11 দিন পর্যন্ত 11টা রাত আমি কথা বলেছি তার সাথে, এবং সারা রাত আমরা কথা বলতাম, অনেক কথা বলেছি। আমি অন 12th ডেতে আমি তাকে বলছি, দেখো অনেক দিন হয়ে গিয়েছে, আমি কালকে অবশ্যই তোমার সাথে দেখা করব। হ্যাঁ, বলে ঠিক আছে, কালকে আরেকটা রাত যাক, আমি তোমার সাথে দেখা করব। কিন্তু দোস্ত সে তো তারপরের দিন থেকে আর আসে না।
তারপর আমি 3 দিন আরো 2 দিন দেখলাম। দেখার থার্ড ডেতে আমি তোকেও বলিনি, ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, তোকেও কিছু বলিনি, কিন্তু আমি তার বাসায় আমি গিয়ে দেখলাম যে বাসা তো ভাড়াই না, ওখানে কেউ নেই। দোস্ত আমি এখন কি করবো? আসলে এখন তুই কি করবে মানে কি? ওই বাসা তখন আমি ওকে নিয়ে পরের দিনে ওই বাসাটা গেলাম। ওই বাসা 3 মাস ধরে খালি, ফাইন, আর কিছু জিজ্ঞেস করিনি। এখন তার যে অবস্থা রাসেল ভাই, হি ইজ লাইক এ ম্যাড। সে সারাদিন বিড়বিড় করে আর প্রচুর স্মোক করে। এবং আমি বললাম যে দেখ দোস্ত, এটা সামথিং একটা হয়েছে তোর, তুই ডু ওয়ান থিং, ভালো কোনো হুজুরের কাছে যাই। কোনো না, সে যাবে না। ইভেন সে মেবি ইন দিস ওয়ার্ল্ড আই এম দ্য অনলি পার্সন যে আমার কাছে শেয়ার করেছে, এবং সে আমাকে বিভিন্নভাবে কসম কাটাচ্ছে তার বাসায় যেন না জানায়, তাকে যেন কিছু না করি, তাকে যেন কোনো হুজুরের কাছে নিয়ে না যায়। বাট আমি দেখতেছি ডে বাই ডে হি ইজ ডাইং, জাস্ট হি ইজ ডাইং। এখন এটা যদি অন্য কারো কোনো অ্যাডভাইস থাকে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার লিসেনার, যারা আজকে এই ইমেল এপিসোডগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এইরকমই ইমেল এপিসোড আরো শুনতে চান তাহলে আপনাদেরকে বলে রাখা ভালো, এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন রাত 10টায় ভয়ঙ্কর ইমেল এপিসোডগুলো ছড়িয়ে দেওয়া হয়। দর্শক শ্রোতা, যারা আমাদের এই ইমেল এপিসোডগুলোকে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন রাত 10টা মানেই এই চ্যানেল থেকে ভয় ছড়িয়ে দেওয়া এবং আপনাদের রহস্যমূলক ঘটনার উন্মোচন করার একমাত্র অধ্যায়ই হচ্ছে আমাদের টপ ভূত এফএম। তাই আপনারা দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমাদের আগের ঘটনাগুলো মিস করেছেন তারা চ্যানেলের ভিতরে গিয়ে নতুন নতুন ইমেল এপিসোডগুলো, ভয়ঙ্কর যেগুলো ইমেল এপিসোড, এগুলো আপনারা শুনে আসতে পারেন। জি হ্যাঁ, আপনারা পরবর্তীতে কার কণ্ঠে ভূত এফএম শুনতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি এতদূর পর্যন্তই, কিন্তু আপনাদের জন্য একটি স্পেশাল ঘটনা রয়েছে যেটা আমি নিজেই বলবো, এটা কারোর সঙ্গে মিলবে না, এটা একদম আমার নিজের তরফ থেকে ভয়ঙ্কর ইমেল এপিসোড। চলুন চলে যাই ঘটনাতে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যেই ঘটনাটি আজকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা, যেটা কোথাও কখনো প্রকাশ হয়নি। এই ঘটনাটি অনেক সুন্দর এবং অনেক ভয়ঙ্কর। চলুন, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। বাংলাদেশের উত্তরের এক প্রত্যন্ত গ্রামে পাহাড়ের গায়ে লুকিয়ে আছে একটি ছোট্ট মসজিদ। লোকেরা বলে এই মসজিদটা 300 বছরেরও পুরনো। বাইরে থেকে দেখলে মনে হবে ভাঙাচোরা, পরিত্যক্ত, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে ভিতরে ঢুকলেই দেখা যায় মসজিদের দেয়ালে কোনো ধুলো নেই, কার্পেট যেন এখনো একদম নতুন, এমনকি বাতাসে সুগন্ধ ভাসছে। গ্রামের বৃদ্ধরা বলেন এখানে একসময় হাফেজ সাহেব নামাজ পড়াতেন, যিনি নাকি জিনদের শিক্ষক ছিলেন। এক রাতে হঠাৎ তিনি অদৃশ্য হয়ে যান। তারপর থেকে এই মসজিদে রাতে মানুষ আর যায় না, আর যারা গেছে তারাও আর ফিরে আসেনি। গল্পের মূল চরিত্র তুমি এভাবে সাজাতে পারো, একজন রিপোর্টার, একজন ইউটিউবার যিনি ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও করেন। তিনি একদিন গ্রামের এক যুবকের মুখে এই মসজিদের কথা শোনেন। তখন তিনি সিদ্ধান্ত নেন রাত 12টায় সেখানে গিয়ে ভিডিও করবেন। সঙ্গে নেন তার বন্ধু শামীম আর রাকিবকে। গ্রামের মানুষ বরাবর বা বারবার বলেন রাতের দরজা খুলে ভিতরে যেও না, ভিতরে যাওয়া মানে আর ফিরে আসা যাবে না। কিন্তু তারা তো ভয় পায় না। ক্যামেরা, মাইক, টর্চ এসব নিয়ে পাহাড়ে উঠে যায় এবং মসজিদে পৌঁছে তারা অবাক হয়ে যায়। বাইরে যেমন ভাঙা, কিন্তু ভিতরে তেমনই একদম নতুন। কার্পেট বিছানো, দেয়ালে কোরআনের আয়াত ঝলমলো করছে, কিন্তু এক কোণায় তারা দেখতে পায় এক অদ্ভুত কাঠের দরজা, যেটা মসজিদের ভেতরে থাকার কথা নয়। দরজাটা খুলে ফেলার মুহূর্তেই হঠাৎ পুরো মসজিদ কেঁপে ওঠে, বাতাসও ঠান্ডা হয়ে যায় আর আজান শোনা যায়। কিন্তু আজানটা মানুষের কণ্ঠে নয়,
খুব গভীর, কর্কশ, যেন মাটির নিচ থেকে আসছে। তারা বুঝতে পারে ঘড়িতে সময় থেমে গেছে এবং বাইরে পাহাড়ের গাছগুলো একদম স্থির। দরজার ভিতরে কেউ উকি দিতেই এক দীর্ঘ করিডর, যার দুই পাশে অসংখ্য কবর, কিন্তু কবরের মাটি নতুন খোঁড়া, আর প্রতিটিতেই নাম ফলক নেই। করিডোরের শেষে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, মানুষের চেয়েও অনেক অনেক উঁচু। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে এবার, আর তার চোখ জ্বলছে আগুনের মতো জল জল করে। এবং তাদের ক্যামেরায় রেকর্ড হয়, বন্ধু শামীম হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, যেন বাতাসে মিলিয়ে গেল। রাকিব চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। প্রধান চরিত্র কেউ দৌড়ে দরজার বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার দরজা খুলে সে একই মসজিদের ভিতরেই ফিরে আসে, যেন সে একটা অদ্ভুত লুপে আটকে গেছে। এখন সত্য বিষয়টা এটাই যে মসজিদের দেয়ালে খোদাই করা লেখা চোখে পড়ে, যে একবার এই দরজা খুলবে সে হয়ে যাবে আমাদের ইমাম চিরদিনের জন্য। তারপর চরিত্রের চোখ ধীরে ধীরে কালো হয়ে যায় এবং ভিডিও বন্ধ হয়ে যায়। পরের দিন গ্রামের লোকেরা পাহাড়ে গিয়ে দেখে মসজিদের ভিতরে নতুন এক ইমাম দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা অন্ধকারে ঢাকা এবং কণ্ঠস্বর ঠিক নিখোঁজ রিপোর্টারের মতো। লিসেনার, এই ঘটনা তারপরে যে মসজিদের ভিতরে দাঁড়িয়ে প্রধান চরিত্রের দিকে সবাই তাকায়, মানে সেই ইমামটা যে রিপোর্টার হইতে গিয়ে তিনি ইমাম হয়ে গেছেন। দেয়ালে আয়াতগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে, অক্ষরগুলো গলে গিয়ে কালো তরলে পরিণত হচ্ছে, যা ধীরে ধীরে কার্পেটের উপর ছড়িয়ে পড়ছে। এমন সময় দূরে আজানের মতো একটা সুর শোনা যায়, কিন্তু এবার সেটা বিকৃত, কখনো মানুষের কণ্ঠে, কখনো পশুর গর্জনে, আর কখনো মাঝে মাঝে মনে হচ্ছে কোনো এক মৃত মানুষের ফিসফিসানি। শামীম আর রাকিব নেই, চারিদিকে শুধু প্রতিধ্বনি। হঠাৎ মেঝে ফেটে যায় আর সেখান থেকে হাত বের হয়, হাড়ের হাত, শুকনো কঙ্কাল সার, প্রতিটা হাতে তাসবিহ, কিন্তু তাসবির দানাগুলো মানুষের দাঁত দিয়ে বানানো। সে দেখতে পায় মসজিদের মেম্বারে একজন দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, গায়ে সাদা জুব্বা, কিন্তু পা নেই। তার নিচের অংশ ঝাপসা ধোয়ার মতো। ইমামের চোখ লাল, মুখে হাসি অস্বাভাবিক চওড়া। সে ধীরে ধীরে বলে, আজ থেকে তুমি আমাদের ইমাম, তোমার নাম হবে মৃতদের তালিকায়। তারপর হঠাৎ করে দেয়ালের এক পাশ থেকে রক্তে ভেজা শামীম বেরিয়ে আসে, কিন্তু সে জীবিত নয়, আর তার চোখ নেই, আর মুখ দিয়ে শুধু একটি বাক্য বের হচ্ছে, আমরা ফিরতে পারিনি, তুমিও পারবে না। এদিকে এভাবে কথা বলার পাশে পাশের দিক থেকে রাকিব আসে, কিন্তু তার শরীর অর্ধেকটা কেটে গেছে, তবু সে হাঁটছে। তার কাটা অংশ থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, আর তাতে কোরআনের উল্টো আয়াত শোনা যাচ্ছে, যা আসলে পড়ার মতো নয়, শুধু এক বিকট শব্দের মতো। প্রধান চরিত্র দৌড়ে দরজার দিকে যায়, মানে প্রধান যে ইমাম ছিল সে দরজা ঠেলে খোলে, কিন্তু বাইরে আর পাহাড় নেই, বরং অসীম কবরের সারি। প্রতিটি কবরের ওপরে একটা লণ্ঠন জ্বলছে, আর প্রতিটি লণ্ঠনের ভিতর থেকে ছোট মানুষের মাথা ঘুমিয়ে আছে। সে দেখছে নিজের নামও একটি কবরের ফলকে খোদাই হয়ে গেছে, মৃত্যুর তারিখ আজকের রাতে। এবং দূরে সেই লম্বা কালো ছায়া এগিয়ে আসছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে না, মানে মুখ দেখাই স্পষ্টভাবেই যাচ্ছিল, কিন্তু আবার আবছা। সেটা একসাথে শামীম আর প্রধান
চরিত্রের মুখের মিশ্রণ। ছায়াটা বলে, তুমি গল্প শেষ করবে, কিন্তু শোনাবে কে, বাঁচাবে? মানে এখানে এইভাবে লিখেছিল ছায়াটা, তুমি ঘটনা শেষ করবে কিন্তু শুনবে না, কে বাঁচবে? তারপর সবাই আলো নিভিয়ে যায়, শুধু রেকর্ডিং এ শোনা যায় এক কদম মানে একদম বন্ধ হওয়ার শব্দ, আর ধীরে ধীরে এক ভৌতিক হাসি। পরের দিন গ্রামের সবাই দেখে মসজিদের ভিতরে এক নতুন ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, কিন্তু তার চোখের ভিতরে অন্ধকার, কোনো সাদা একবারে কোনো চোখ নেই বললেই চলে। গ্রামের বাইরের কবরস্থানের হঠাৎ নতুন 3টা কবর দেখা যায়, তাদের কোনো চিহ্ন নেই, শুধু কবরের মাটির নিচ থেকে মেঝে মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আছে। সরি, আমি ঘটনাটি আরো দীর্ঘ করতে চেয়েছিলাম, কিন্তু আমার যে এই সমস্যাটা হচ্ছে, আমি ঘটনাটি বলতে পারছি না। তো এই ঘটনাটি অনেক বড় এবং অনেক ভালো ছিল, আপনারা শুনলে মজা পাইতেন, ধাপে ধাপে ঘটনাটি বলতে পারতাম আমিও। যাই হোক, আজকের ঘটনাটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই শারীরিক যে কন্ডিশন, এই জন্য আমি মাফ চাচ্ছি। ঘটনার মধ্যে অনেক বিকৃতি একটা সাউন্ড আসতেছে, আমি না শেষ করে পারছি না, আমি অনেক কষ্ট হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আর আপনারা তো জানেন প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে ভয়ঙ্কর ঘটনাগুলো ছড়িয়ে দেওয়া হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাকে, ভালো থাকবেন।